ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা এবং সেই মামলায় ব্যাপারটা কি হয়েছে সেটা আমরা অলরেডি আপনাদেরকে জানিয়েছি অর্ডার কপি সহকারে। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এটি উঠেছিল এবং গতকালই এটি শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে আরও 7 সপ্তাহের সময় দেওয়া হয়েছে এবং তারপর কিন্তু এটা আবার উঠতে চলেছে 23শে আগস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে উঠবে। তার আগে সিবিআইকে অনেক নির্দেশ দেওয়া হয়েছে। তো সেসব ব্যাপার আপনারা জেনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইন সার্ভিস টিচার 16,500 বিশেষ করে এবং তার সাথে আগের যে 42,000 শিক্ষক শিক্ষিকা আছেন, তো তাদের কি হতে চলেছে? মাননীয় বিচারপতি কি ভাবছেন এই ব্যাপারটা নিয়ে, এবং তাদের চাকরির কি হতে চলেছে? ওএমআর সংক্রান্ত মামলা তাদের কি সত্যি দুশ্চিন্তার কোনো কারণ আছে? পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট 2014 ওএমআর মামলা সিঙ্গেল বেঞ্চে যেটা যেটা শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, যেটা ডাব্লিউপিএ বা কেস নম্বর 2005/2022, এই মামলাটি আগামী 7 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপর মামলাটি উঠবে 23শে আগস্ট। তার আগে সিবিআই অন্য কোনো এজেন্সিকে যুক্ত করতে পারে, সেটা প্রাইভেট বা গভর্নমেন্ট এজেন্সি হতে পারে বা কোনো বাইরের থার্ড পার্টি এজেন্সি হতে পারে। সেক্ষেত্রে প্রথম সারির যে অর্গানাইজেশন তাদের নামও কিন্তু বিচারপতি করেছেন, যেমন উইপ্রো, টিসিএস, এইসব। তো সেটা তো হলো, সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং মূল যেটা বিষয় সেখানে বারবার বলা হয়েছে যে কেন এটা বারবার বলা হচ্ছে আগে জানতে হবে। কারণ বিচারপতির বিশ্বাস, একবার কোনো ডেটা স্টোর হলে তার একটা ছাপ থেকে যায় এবং সেটা মেটা ডেটা থেকে যায়। টেকনিক্যাল ভাষায় বলতে গেলে মেটা ডেটা থেকে কিন্তু উদ্ধার করা সম্ভব। কারণ যে কোনো জিনিস যখন স্টোর হয় তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট বা ছাপ থেকে যায়, তো সেখান থেকেও কিন্তু উদ্ধার করা সম্ভব। তো সেক্ষেত্রে একটা এক্সপার্ট এক্সপার্ট ছাড়া কিন্তু এটা করতে পারবে না। এবং সেটা অবশ্যই যাদের প্রচুর নলেজ আছে এবং এই বিষয়ে জ্ঞান আছে বা ডিলিটেড ডাটা থেকে উদ্ধার করতে পারে এমন সংস্থাকে কিন্তু দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এবং সিবিআই যেটা প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে তারা ডিজিটাইজ যে কপি বা সেই ডাটা কিন্তু উদ্ধার করছে, হার্ড ডিস্ক থেকে বলুন আর যাই বলুন। তো কিন্তু ডিজিটাইজ ডাটা সহজেই ম্যানিপুলেট করা যায় এবং সেটা কিন্তু বিচারপতি বলছেন বারবার। তো এখন একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নবুল মামলা থেকে যখন নিয়োগ হয় তখন তো ডিজিটাল ডাটার উপর ভিত্তি করে হয়েছে, তো সেই ব্যাপারটা কেন বারবার কোর্টের আওতায় আনা হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না। এবং তার সাথে আমরা দেখেছি যে কিছুদিন মানে একদম রিসেন্ট হয়েছে ব্যাপারটা। আপনারা জানেন যে রিজার্ভেশন মামলা হয়েছিল এবং রিজার্ভেশন মামলাতে সুপ্রিম কোর্টের অর্ডার দেখে 3929 যে মামলাটা, সেই মামলাটা যেহেতু খারিজ হয়ে গেছিল, মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিলেন। কারণ হচ্ছে সেখানে ডিলে হয়েছিল এবং 1 বছর পর সেটা হয়েছিল। প্যানেল 1 বছর পর এক্সপায়ার হয়ে যায় এবং প্যানেল এক্সপায়ারের পর সেই মামলাটা করা হয়েছিল। তো সেক্ষেত্রে রিজার্ভেশন মামলা মানে সেটাকে দেখিয়ে কিন্তু খারিজ হয়ে যায় রিজার্ভেশন মামলা। কারণ রিজার্ভেশন মামলাটাও কিন্তু প্যানেল প্রকাশের যে ডেট তার থেকে 1 বছর পরে করা হয়েছিল, মানে 1 বছর মধ্যে করা হয়নি। মানে প্যানেলটা এক্সটিংগুইশ হয়েছিল বা প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছিল, এটাও কিন্তু তুলে ধরা। তো ওএমআর মামলার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। আপনারা যদি ভাবেন 2022-এর মামলা এটা, এবং সেক্ষেত্রে ওএমআর মামলাটাও কিন্তু ভাবতে গেলে একই গ্রাউন্ডে কিন্তু হয়তো আনা যেতে পারে। মূল্যবান আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট এখনই জানাবেন। এবং তার সাথে আমরা দেখেছি যে বিচারপতি বারবার একটা কথা বললেন যে ইন সার্ভিস টিচারদের টাচ করা যাবে না। এটা বিভিন্ন মামলাতে আমরা শুনেছি, কারণ তারা তো অলরেডি জব পেয়ে গেছে এবং তারপর ওএমআর রাখা বা না রাখা সেটাও তাদের হাতে নেই, সেটা সংস্থার হাতে বা ডাব্লিউবিপি বা ডাব্লিউপি যাকে নির্দেশ দিয়েছিল বা যাকে দায়িত্ব দিয়েছিল তাদের হাতে। তো যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো দোষ হতে পারে না। তারা যদি এই চাকরিটা না পেতো তাহলে তো অন্য চেষ্টা করতো, তারা অন্যদিকে চাকরি, এটা ভাবতে হবে। এবং বিচারপতির পর্যবেক্ষণও কিছুটা এইরকম যে তিনি বলেই ফেলেছিলেন, আগের দিনও বলেছিলেন এবং আগেও বলেছেন যে আমরা চাইছি না যারা চাকরি করছেন তাদের যাতে কোনো ক্ষতি হোক, যেহেতু তারা অলরেডি জব পেয়েছে এবং দিয়েছেন অর্ডার কপিটা যেটা। তো সেই অর্ডার কপির একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা দেখি তো আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন রিজার্ভেশন কেসের
অর্ডার কপির একটা ছোট্ট অংশ আপনাদেরকে দেখাচ্ছি। মিস্টার সান্নাল অর্থাৎ বোর্ডের পক্ষের আইনজীবী দেন সাবমিটস ওয়ান্স দ্য প্যানেল স্টুড এক্সটিংগুইশড অ্যান্ড এক্সপায়ার্ড দ্য রাইট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাবাউট 16,000 ইন নাম্বারস, মানে 16,500 কথা এখানে বলা হচ্ছে, হ্যাভ অলরেডি বিন সেটেলড অ্যান্ড ক্রিস্টালাইজড অ্যান্ড দ্য সেম ক্যান নট বি ইন্টারফার্ড উইথ অ্যাট দিস বিলেটেড স্টেজ। মানে দেরি হয়ে গেছে এবং সেক্ষেত্রে যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাহলে তারা কিন্তু অলরেডি সেটেল হয়ে গেছে, অর্থাৎ তাদের চাকরি কিন্তু নিশ্চিত, তাদেরকে কিন্তু টাচ করা যাবে না এক কথায়। তো সেক্ষেত্রে আরেকটা সেখানে তিনি উল্লেখ করেছেন অন্য কেসের ব্যাপার, যেটা আমরা বললাম একটু আগে 3929 মামলাটা। তো এক্ষেত্রে এটা কেন এবং এই সব ব্যাপার নিয়ে কিন্তু পরবর্তীতে আবার অনেক কেস হবে, পুরনো বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আবার কেস হবে, আবার এই সব মামলাগুলোকে মানে দেখিয়ে কিন্তু ওই সব কিছু খারিজ হয়ে যাবে, এটা আপনারাও জানেন। কারণ একটা প্যানেলের বৈধতা থাকে 1 বছর, প্রাইমারি ক্ষেত্রে আমরা বলছি রিক্রুটমেন্ট রুলে সেটা আছে। প্যানেলটা যখন এক্সটিংগুইশ বা এক্সপায়ার হয়ে যায় তারপর যদি কোনো মামলা করা হয় সেটা গ্রাহ্য করা হবে না। কারণ এতদিন তারা কোথায় ছিল, এতদিন তারা করেনি কেন, এটা কিন্তু বড় প্রশ্ন। এবং আস্তে আস্তে কিন্তু মামলাকারীরাও এটা বুঝতে পারছে যে প্যানেল প্রকাশের 1 বছর পর মামলা করে কোনো লাভ নেই। তাও অনেক দালাল চক্রে অনেক অনেকে পা দিচ্ছেন। আপনারা অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন, কারণ আপনাদের হার্ড আর্ন মানিটা যাতে ঠিকঠাকভাবে ইউজ হয়, অসৎ পথে না যায় বা উল্টোপাল্টাভাবে খরচ না হয়, সেটা কিন্তু দেখতে হবে। কেস ডিটেলসের দিকে আসি। দেখতে পাচ্ছেন ওএমআর মামলা যেটা, সেটা আগামী 23শে আগস্ট লিস্টে আছে স্পেশালি ফিক্সড ম্যাটার হিসাবে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তার এজলাসে। তো সিবিআইকে সময় দেওয়া হয়েছে 7 সপ্তাহের জন্য, এবং 7 সপ্তাহের মধ্যে সিবিআই বিভিন্ন এজেন্সি বা অর্গানাইজেশন যারা আছে প্রথম সারি তাদের সাথে কনসাল্ট করতে পারে, তাদেরকে সঙ্গে নিতে পারে, এবং তাছাড়া যারা ডিলিটেড ডাটা থেকে উদ্ধার করে বা রিট্রিভ করে সেই সব বিশেষজ্ঞদেরও কিন্তু সাহায্য নিতে পারে, এটাও কিন্তু বলা আছে। এবং যে সমস্ত খরচ হবে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে বহন করতে হবে, কারণ দায়টা তাদের, এটাই কিন্তু বলা হয়েছে। এবং তার সাথে বিভিন্ন যে আরও মামলাগুলো আছে, সোমবার দিন কিন্তু আরও অনেক মামলা লিস্টেড আছে ডিভিশন বেঞ্চে, তার মধ্যে প্যানেল প্রকাশ মামলা বলতে পারেন, এবং তার সাথে ওএমআর এই মামলাটি কিন্তু চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে। ইন সার্ভিস অনেকেই কিন্তু চ্যালেঞ্জ করেছেন তাদের মধ্যে। তো ডিভিশন বেঞ্চে এটি লিস্টেড আছে আগামী সোমবার দিন। তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, যে পুরো একদম কত নম্বর সিরিয়ালে আছে, এবং তার সাথে যে প্যানেল প্রকাশ মামলা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন সেটার সম্পর্কে। তো মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান যে কেসগুলো চলছে প্রাইমারি সংক্রান্ত, সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কী মনে হয়, কী হতে চলেছে। বিভিন্ন রকম কেস চলছে, তার মধ্যে ভাইটাল কেস যেটা, সেটা হচ্ছে টেট 2014 ওএমআর মামলা। কারণ এই মামলার উপরেই কিন্তু অনেক নিয়োগ হয়েছে, আপনারা জানেন প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকা এখনও কর্মরত আছেন এটা নিয়ে, এটা মানে এই টেট থেকে আর কি। এবং পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু নোটিশ আসবে, সেটা নিয়ে যারা ওয়েট করে আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আগের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে রিক্রুটমেন্ট প্রসেস 2022, সেটা 24 সালে কিছু নিয়োগ হয়েছে, এবং আরও কিছু মাসের মধ্যে হয়তো হবে। 2000 মতো বাকি আছে ডিএলএড 20-22 ব্যাচের একটা ব্যাপার নিয়ে, সেটা পেন্ডিং আছে, বিচারাধীন বিষয়। তো সেটার জন্য এটা আটকে আছে, এবং তার পরবর্তী যে নিয়োগ হবে সেটাও নোটিফিকেশন কিন্তু আসবে। এবং টেট কিন্তু আরও হবে, টেট প্রতি বছর হবে, পর্ষদ সভাপতি গৌতম বাবু বলেছেন অলরেডি আগেই। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান, ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।